আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় চকবাজার, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণী আইসিটি বিষয়টি নিয়ে। আমরা অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়টি আজকে পড়ব। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের অধ্যায় হলো অধ্যায় 3, পাঠ 15, নিরাপত্তা বিষয়ক ধারণা, পৃষ্ঠা 36 এবং 37। এই দুইটা পেজ আমরা আজকে পড়ব। শিক্ষণফল। এই পাঠটি শেষে তোমরা কি জানতে পারবে? দেখে পাঠ শেষে তোমরা হ্যাকিং কি তা বলতে পারবে, হ্যাকারের প্রকারভেদ লিখতে পারবে, হ্যাকিং এর অসুবিধা বর্ণনা করতে পারবে, হ্যাকিং থেকে বাঁচার উপায় ব্যাখ্যা করতে পারবে। হ্যাকিং কি? শিক্ষার্থীরা, এই শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত। প্রায় সময় আমরা শুনি কেউ না কেউ বলছে যে আমার আইডি হ্যাক হয়েছে, আমার গুগল আইডি হ্যাক হয়েছে, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমার ইমেল আইডি হ্যাক হয়েছে। তাহলে হ্যাক বলতে কি বোঝানো হচ্ছে? যে তার আইডিটা তার অজান্তেই কেউ তার পাসওয়ার্ডটা জেনে গেছে এবং তার আইডিটার পুরো অ্যাক্সেস নিয়ে নিয়েছে। সে এখন আইডিটা ইউজ করতে পারছে না, অন্য কেউ ইউজ করছে। অর্থাৎ তার অ্যাকাউন্টটি, নিজের অ্যাকাউন্ট নিজে ইউজ করতে পারছে না, এটার অ্যাক্সেস বা কন্ট্রোলিং পাওয়ার অন্যের হাতে চলে গিয়েছে। তাহলে নিয়ম ছিল যে ব্যক্তির আইডি সে এটা পরিচালনা করবে, কিন্তু অন্য কোনো ব্যক্তি গোপনে তার পাসওয়ার্ডটা জেনে নিয়ে অথবা পাসওয়ার্ডটা কোনো না কোনোভাবে সে জেনে ফেলেছে এবং তার আইডিটা তার নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে। তাহলে হ্যাক হলো নেটওয়ার্কের বা সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ওই নেটওয়ার্ক বা সিস্টেমের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে। যেমন নিচে দেখে একটা চেইন ভেঙে গেছে, ঠিক একইভাবে নেটওয়ার্কটার এই চেইনটাকে ভেঙে ফেলা, তার নেটওয়ার্কের সিস্টেমটাকে ব্রেকডাউন করে দেওয়া। যদি কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হয় তাহলে নেটওয়ার্কটা তারা ব্রেকডাউন করে দেয়, নেটওয়ার্কটাকে এবং পুরো অ্যাক্সেসটা তারা নিয়ে নেয়। তাহলে এইটাকে আমরা হ্যাকিং বলে থাকি। এটা হ্যাক করতে হলে একজন হ্যাকারকে কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সিকিউরিটি সিস্টেম ব্রেক করতে হবে। কিন্তু মেইন কখন হ্যাক করতে পারে? যখন সিকিউরিটি সিস্টেমে কোনো উইকনেস থাকে, দুর্বলতা থাকে, সিকিউরিটিটা কম থাকে, স্ট্রং থাকে না, তখনই কিন্তু হ্যাক করে। তাহলে নেটওয়ার্কের সিকিউরিটি সিস্টেম ব্রেক করতে হবে। সিস্টেমের বা সার্ভার কম্পিউটার অপারেটিং সিস্টেমে একটা ফায়ারওয়াল থাকে, সেটা ব্রেক করতে হবে। ডাটাবেসের সিকিউরিটি সিস্টেম ব্রেক করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একজন হ্যাকার চাইলেই কিন্তু একটা সিস্টেম যে হ্যাক করবে তা না। হয়তোবা আমাদের পার্সোনাল ইউজের অ্যাকাউন্টগুলো হ্যাক করছে সাধারণ মানুষের, সাধারণ হ্যাকাররা। এটা অতি সহজে পারা যায়, কারণ আমরা সাধারণ মানুষ এটার সিকিউরিটির বিষয়টি নিয়ে অনেক বেশি অ্যাওয়্যার না। সিকিউরিটি কিভাবে এত বেশি স্ট্রং করতে হবে সেটা আমরা জানি না। কিন্তু একটা প্রতিষ্ঠানের নেটওয়ার্কটাকে হ্যাক করতে গেলে তাহলে তাকে তার নেটওয়ার্কটাকে ব্রেক করতে হবে, তার অপারেটিং সিস্টেম ফায়ারওয়ালকে ব্রেক করতে হবে, তার ডাটাবেসের সিকিউরিটি ব্রেক করতে হবে। এটা খুব টাফ। এবং যদি দেখা যায় যে এই তিনটা অংশের বিভিন্ন জায়গায় উইকনেস থাকে, হ্যাকাররা সেটা খুঁজে বের করে ওই দিক দিয়ে তার সিস্টেমে প্রবেশ করে ফেলে এবং হ্যাকিং করে বা ক্ষতি যা করার করে ফেলে।
এখন দেখি এখানে একটা বিষয় আমরা বলছি যে ফায়ারওয়ালের বিষয়টা হলো একটা অদৃশ্য দেয়াল। ওয়াল বলতে আমরা বুঝি যে একটা দেয়াল। অদৃশ্য দেওয়াল বলতে কি কিছু সিকিউরিটি মেজার, সিকিউরিটি সেটিংস, যে আমার নেটওয়ার্কে কিছু সিকিউরিটি সেটিংস দিয়ে দিতে হয়, ডাটাবেসের সিকিউরিটি সেটিংস দিয়ে দিতে হয়, আমাদের সিস্টেম বা কম্পিউটার বা সার্ভারের মধ্যে সেখানে ফায়ারওয়েল একটা অপশন আছে, সেখানে কিছু এই সিকিউরিটি সেটিং ঠিক করে দিতে হয়। তাহলে এইভাবে আমরা সিকিউরিটি দিই। তাহলে এই যে আমাদের সিস্টেমের যে সিকিউরিটিটা মেনটেন করছি বা সিকিউরিটির যে সেটিংসটা, সেটাকে আমরা বলে থাকি যে ফায়ারওয়াল। অর্থাৎ সেখানে একটা অদৃশ্য ওয়াল আমরা দিয়ে দিচ্ছি যেন কেউ এর ভিতরে প্রবেশ করতে না পারে। তাকে আমরা বলে দিচ্ছি যে এই হলো, তুমি এটা ব্লক করে দাও। সেটা হলো মূলত আমাদের ফায়ারওয়াল। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম হ্যাকিং কি, আর হ্যাক করতে হলে একজন হ্যাকারকে কি কি করতে হয় সেটা আমরা দেখলাম। এখন দেখো হ্যাকার কারা। সহজ কথা, যারা হ্যাক করেন তারাই হ্যাকার। এখন যারা হ্যাকিং এর সাথে জড়িত তারাই হ্যাকার। এখন হ্যাকিং কি পারসন ইন্ডিভিজুয়ালি করে নাকি কম্বাইন্ডলি করে? যে দুইটা বিষয় থাকে। অনেক সময় হ্যাকাররা ইন্ডিভিজুয়ালি সে একা একাই হ্যাক করে থাকে, আবার অনেক সময় দেখা যায় তার একটা গ্রুপ, হ্যাকার যে একটা গ্রুপ থাকে, কয়েকজন মিলে একটা গ্রুপ করে, একটা সিন্ডিকেট করে, তারা মিলে হ্যাকিং করে থাকে। দুইভাবে কিন্তু হ্যাকিং এর কাজটি হয়ে থাকে। এখন যারা হ্যাকার, হ্যাকিং কাজটা আনইথিক্যাল, অনৈতিক, এটা কখনোই নৈতিক নেই, এটা আইনগতভাবে নিষিদ্ধ। যে কোন এক ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার যে অংশ অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না বা দেখতে পারবে না, সে অংশটা যদি অন্য কেউ দেখে বা অ্যাক্সেস করে, তাহলে অবশ্যই সেটা অনৈতিক হবে বা আনইথিক্যাল হবে। তাহলে হ্যাকিং বিষয়টা আনইথিক্যাল, অনৈতিক, তারপরও হ্যাকিং হচ্ছে। এখন যারা হ্যাক করে থাকে সে ব্যক্তিগুলো কেমন? অবশ্যই তারা যেহেতু অনৈতিক কাজ করে, তাহলে মোটেই তাদেরকে আমরা বলতে পারবো না যে তারা ভালো ব্যক্তি, বলা যাবে না, তারা অবশ্যই ভালো ব্যক্তি না। তবে তাদের কিছু কোয়ালিটি আছে, তারা কিন্তু আইসিটি বিষয়ে অত্যন্ত দক্ষ হয়। সাধারণ দক্ষতা না, তারা অনেক উচ্চমানের দক্ষতা থাকে। যে তাদের কম্পিউটার প্রোগ্রামিং তাদের ভালো জানতে হয়, অর্থাৎ তারা কোডিং ভালো জানে, তারা নেটওয়ার্কিং সম্বন্ধে ভালো জানে, অপারেটিং সিস্টেম সম্বন্ধে ভালো জানে। কারণ যখন সে কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং এর মাধ্যমে কিন্তু সে বিভিন্ন কোড, বিভিন্ন কিছু পাঠায়। নেটওয়ার্কিং যদি ভালো না জানে, তাহলে নেটওয়ার্কিং এর যে দুর্বলতাগুলো আছে, নেটওয়ার্কিং কোথায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু সে বের করতে পারতো না। তাহলে নেটওয়ার্কিং খুঁটিনাটি যখন সে জানবে, তখনই ওই কোনো ব্যক্তির নেটওয়ার্কে কোথায় কোথায় ত্রুটি আছে সে বের করতে পারবে। অপারেটিং সিস্টেম, যে নেটওয়ার্কিং এর যে অপারেটিং সিস্টেমগুলো, সে অপারেটিং সিস্টেম তাকে অনেক বেশি দক্ষ থাকতে হবে। তাহলে সে অপারেটিং সিস্টেমের কোথায় কোথায় দুর্বল সাইট আছে সেটা তারা খুঁজে বের করে সেখান থেকে তারা হ্যাক করে থাকে, ওই জায়গা দিয়ে তারা প্রবেশ করে যায়। তাহলে হ্যাকার আমরা বললাম, যারা হ্যাকিং করে তাদেরকে আমরা বললাম যে হ্যাকার। এখন এই হ্যাকার তারা আইসিটি বিষয়ে অনেক বেশি দক্ষ হয়, এবং আইসিটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে দক্ষতা তা নয়, তারা অনেকগুলো বিষয়ে দক্ষ হতে হয়। তারা কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষতা থাকতে হয়, নেটওয়ার্কিং এ দক্ষতা থাকতে হয়, অপারেটিং সিস্টেমে দক্ষতা থাকতে হয়, এইভাবে তাকে অনেকগুলো বিষয়ে দক্ষতা থাকতে হয়। সেক্ষেত্রে এখন হ্যাকার কত প্রকার, আমরা কয় প্রকার হ্যাকার দেখে থাকি? বাস্তবে আমরা হ্যাকার তিন প্রকার হ্যাকার দেখি: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট অর্থাৎ কালো টুপি, হোয়াইট হ্যাট হ্যাকার সাদা টুপি হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার গ্রে কালারের টুপির হ্যাকার। তারা কি এই কালারের টুপি পরে থাকে? আসলে এটা ক্লাসিফাইড, দিয়ে ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ, যে তাদেরকে যে ক্লাসিফাইড করা হয়েছে এই তিনটা অংশে। এখন ব্ল্যাক হ্যাট হ্যাকার কাদেরকে বলে এবং এদের কাজ কি সেটা আমরা দেখব। যে
ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা হলো 100% আনইথিক্যাল, অনৈতিক হ্যাকার। তারা অবৈধভাবে অন্যের সিস্টেমে প্রবেশ করে তার ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য করে, বা আর্থিক সুবিধা অর্জনের জন্য করে, অথবা রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য করে। ব্যক্তিগতভাবে সে হয়তো কোনো প্রতিষ্ঠানের হয়ে ওই তার নেটওয়ার্কটাকে ধ্বংস করে দিচ্ছে, তার ডাটাবেসটাকে ধ্বংস করে দিচ্ছে, বা ওখানে পুরো প্রতিষ্ঠানটাকেই একটা সমস্যায় ফেলে দিচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠানের হয়ে করতে পারে, বা নিজের কোনো স্বার্থের কারণে করতে পারে, অথবা তার মেধা টেস্ট করার জন্য করতে পারে। 2 নম্বর আর্থিক সুবিধা। দেখিয়েছে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, কম্পিউটার ভিতর, ল্যাপটপের ভিতর যে হাতে একটা এসে তার মানিব্যাগ, ওয়ালেটটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ সে অর্থ চুরি করছে। তাহলে হ্যাকিং করে তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের, এটা আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, বা ই-কমার্স সাইটগুলো হতে পারে, ব্যাংক হতে পারে। তাহলে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের তথ্যগুলো যদি সে নিয়ে নিতে পারে, বা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যে তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড ইত্যাদি কার্ডের নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি সে নিয়ে নিল, যদি হ্যাক করে তার তথ্যগুলো নিয়ে ফেলতে পারে, দেখা যাবে যে কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে সে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা সে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, সে টেরও পাবে না। তাহলে এইভাবে আর্থিক সুবিধা অর্জনের জন্য তারা হ্যাক করতে পারে, রাজনৈতিক সুবিধা অর্জন। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিকভাবে কোনো একটি দলের কিছু লোক অন্য দলকে হেয় প্রতিপন্ন করার জন্য, অথবা অন্য কোনো দলের যে সিক্রেট তথ্যগুলো সেগুলোকে হ্যাক করে বের করে নিয়ে আসার জন্য তারা করে থাকে। আবার দেখা যায় যে যেমন আমরা আমেরিকার যে নির্বাচন, সেটি নিয়েও দেখলাম যে কিছু কথাবার্তা হয়েছে, যে বিরোধী দল দাবি করেছে এটা ফেয়ার হয়নি। রাশিয়া কি করেছে, তাকে ওই দলকে রাশিয়া থেকে এটা হ্যাক করে তাকে জিতে দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে জিতে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের একটা দাবি বিরোধী দল থেকে এসছে। তাহলে দেখেন এই ধরনের রাজনৈতিক সুবিধা, এটা বিরাট একটা সুবিধা যে হ্যাক করে করে ফেলা যাচ্ছে। তাহলে হ্যাক করে যদি ভোটের যে কয়টা ভোটগুলো যদি কি করা যায়, হ্যাক করে ফেলা যায়, এক দলেরটা আরেক দলে হয়তো নিয়ে গেল, এমনও হতে পারে। তাহলে এইভাবে আমরা দেখা যাচ্ছে যে মূলত মূল কাজটাই হলো যে ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক দিয়ে ঢুকে তার ডেটাগুলো হয় চুরি করা, বা ড্যামেজ করে দেওয়া, বা ডাটা চেঞ্জ করে দেওয়া, ওই প্রতিষ্ঠানটাকে একটা সমস্যায় ফেলা। এইসব কারণে কিন্তু ব্ল্যাক হ্যাটে হ্যাকাররা হ্যাক করে থাকে। শিক্ষার্থীরা, হোয়াইট হ্যাট হ্যাকার যে এইটা আনইথিক্যাল, তবে ব্ল্যাক হ্যাট হ্যাকারের সাথে কম্পেয়ার করলে এটার কিছুটা যে ভালো দিক পাওয়া যায়, যে সে নেটওয়ার্কের দুর্বলতা বা ত্রুটি নির্ণয় করে। সে কোনো প্রতিষ্ঠানের পূর্ব অনুমতি নিয়ে, যে হোয়াইট হ্যাট হ্যাকার এটা একটা ইথিক্যাল হ্যাকার, তারা নৈতিক হ্যাকার। এখানে কিন্তু দোষের কিছু নেই, কারণ কোনো প্রতিষ্ঠান চাচ্ছে তার প্রতিষ্ঠানের নেটওয়ার্কে কোনো ত্রুটি আছে কিনা, বা হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, যদি সিকিউরিটির কোথাও কোনো ত্রুটি থাকে, উইকনেস থাকে, সেটা বের করে দেওয়ার জন্য তাদেরকে বলা হয়। তখন তারা ওই প্রতিষ্ঠানের পূর্ব অনুমতি নিয়েই কি করে, ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, ডাটাবেজ বা প্রত্যেকটা অংশে তারা সিস্টেমে ঢুকে ঢুকে দেখে যে সব ঠিক আছে কিনা। সেখান থেকে কোথায় কোথায় তার নেটওয়ার্কে দুর্বলতা আছে সেটা বের করে একটা রিপোর্ট তৈরি করে প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়। ওই রিপোর্টের ভিত্তিতে প্রতিষ্ঠান তার নেটওয়ার্কের সিকিউরিটিটাকে ডেভেলপ করতে পারে, স্ট্রং করতে পারে। সুতরাং হোয়াইট হ্যাট হ্যাকার এটা একটা ইথিক্যাল হ্যাকার, আর এই হ্যাকিংটা হলো ইথিক্যাল হ্যাকিং। এখন আমরা দেখব গ্রে হ্যাট হ্যাকার, এরা কারা। এতক্ষণ আমরা দেখলাম ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। এই দুইটার মধ্যে একটা আনইথিক্যাল দেখলাম, একটা ইথিক্যাল দেখলাম।
গ্রে হ্যাট হ্যাকার এই দুইটার সংমিশ্রণে এই দুইটার বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, যে হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি হলো গ্রে হ্যাট হ্যাকার। তার মধ্যে হোয়াইট হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্যগুলো থাকে, ব্ল্যাক হ্যাট হ্যাকারের বৈশিষ্ট্যগুলো থাকে। সে নেটওয়ার্কের দুর্বলতা আবিষ্কার করে। তার কাজ হলো সে বিভিন্ন নেটওয়ার্কে ট্রাই করে, সেখানে ঢুকে নেটওয়ার্কের দুর্বলতা কোথায় সেটা বের করে একটা মেসেজ দিয়ে চলে আসে যে তোমার এখানে নেটওয়ার্কে দুর্বলতা আছে, এটা হ্যাক হয়েছে, আমরা হ্যাক করেছি, তুমি নেটওয়ার্কটাকে স্ট্রং করো, তা না সিকিউরিটিটা স্ট্রং করো, তা না হলে এটা হ্যাক হবে। এই মেসেজটা দিলে বা এই ধরনের যদি মেসেজ দেওয়া হয় যে এটা হ্যাক হয়েছে, তখন ওই প্রতিষ্ঠান তার সিকিউরিটিটাকে স্ট্রং করতে পারে, তাহলে প্রতিষ্ঠানের জন্য এটা ভালো হলো। তবে কোনো প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া তার নেটওয়ার্কে প্রবেশ করে মানে তো আনইথিক্যাল। তাহলে এটা আনইথিক্যাল, তবে যে প্রতিষ্ঠানের জন্য যেহেতু ভালো কিছু হয়, সুতরাং এটাকে অনেকটা সাপোর্ট করা যায়, এদিক দিয়ে এটা ভালো। 2 নাম্বার হলো যে কখনো কখনো কি করে, এটা মেসেজ দিয়ে বের হয় না, হয়তোবা এটা কোথাও কোথাও দুর্বলতা আছে এটা প্রকাশ করে দেয়। প্রকাশ করে দিলে যে এটা বিভিন্ন হ্যাকাররা এটা জেনে যায়, জেনে গেলে ওই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এখান থেকে একটু সুবিধা নেয়, তারা সহজে ওই ত্রুটিগুলো দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা অনায়াসেই যে সেখানে প্রবেশ করতে পারছে। সুতরাং গ্রে হ্যাট হ্যাকার, আমরা দেখলাম ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং হোয়াইট হ্যাট হ্যাকার দুইটার বৈশিষ্ট্যের সংমিশ্রণ তাদের মধ্যে আছে, তবে এটা আনইথিক্যাল, ইথিক্যাল না, বা এটা অনৈতিক। হ্যাকিং কি কি ক্ষতি করে? একজন হ্যাকার, যেমন আমরা দেখি যে 2000 সালে একজন হ্যাকার ডেল কোম্পানির যে ওয়েবসাইট, সেখানে ইয়াহু, আমাজন, ইবে, সিএনএন এদের মতো বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেটওয়ার্কে বা ডাটাবেসে তারা কি করেছে, ওই হ্যাকার হ্যাক করেছে এবং $100 কোটি বেশি আর্থিক ক্ষতি করেছে। তাহলে যেখানে আমরা দেখলাম এত বড় বড় প্রতিষ্ঠান, তাদের সিকিউরিটি তো অনেক স্ট্রং থাকার কথা, তাহলে সেই স্ট্রং এর মধ্যে কিছু ত্রুটি থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে যারা হ্যাকার তারা ওইসব বড় বড় প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার যারা আছে, যারা অ্যাডমিন আছে, সিকিউরিটি অ্যাডমিন, তাদের চেয়ে অনেকে বেশি দক্ষতা সম্পন্ন, তা না হলে তো সে হ্যাক করতে পারতো না। সুতরাং হ্যাকার কিন্তু অনেক দক্ষতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম হ্যাকারদের মূল কাজই হলো যে বড় প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেমটাকে হ্যাক করে সেখান থেকে তারা আর্থিকভাবে লাভবান হয়, অথবা প্রতিষ্ঠানের ক্ষতি করে, ডাটা চুরি করে, ডাটা ড্যামেজ করে দেয় ইত্যাদি কাজগুলো তারা করে থাকে। তাহলে এই তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে যে 2000 সালে একজন হ্যাকার $100 কোটি বেশি আর্থিক ক্ষতি করেছে, এটা দেখে বুঝে যায় যে অ্যাকচুয়ালি একজন হ্যাকার কত ক্ষতি করতে পারে। এখন হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার উপায় কি? যে ব্যক্তিগত আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে, এটা গুগল অ্যাকাউন্ট হতে পারে, ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, ইমেইল অ্যাকাউন্ট হতে পারে, বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে রাখি। সেই অ্যাকাউন্টগুলোকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করার জন্য যে আমরা কতগুলো সিকিউরিটি মেজার বা সিকিউরিটি পদক্ষেপ নিয়ে থাকি। 1 নম্বর হলো যে শক্তিশালী পাসওয়ার্ডটা অনেক বেশি শক্তিশালী হতে হবে। তোমরা জানো যে পাসওয়ার্ডগুলো আমরা 1 2 3 4 5 6 এরকম সহজ পাসওয়ার্ড দেওয়া যাবে না, বা নিজের নাম, মোবাইল নাম্বার বা পরিবারের সদস্যদের কারোর নাম ওরকম দেওয়া যাবে না। পাসওয়ার্ড এমন দিতে হবে যেন কেউ সহজে গেস করতে না পারে, অনুমান করতে না পারে। যে সেখানে কমপক্ষে 8টি ক্যারেক্টার বা অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, তারপর স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল কি যেগুলো আছে, যেমন হ্যাশ চিহ্ন বা এরকম বিভিন্ন চিহ্নগুলো আছে, সেগুলো দিতে হবে। তাহলে এভাবে যদি আমরা ছোট হাতের, বড় হাতের,
স্পেশাল ক্যারেক্টার এরকম মিলিয়ে এবং কমপক্ষে 8টি অক্ষর দিয়ে যদি আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা সহজে গেস করতে পারে না। যথাযথভাবে ফায়ারওয়াল, অবশ্যই আমরা আমাদের কম্পিউটার, আমাদের নেটওয়ার্কের রাউটারের যে ফায়ারওয়াল যেটা আছে, সে ফায়ারওয়াল অবশ্যই আমরা আমাদের কম্পিউটার ফায়ারওয়াল অংশে গিয়ে সেখানে কোনটা কোনটা ব্লক হবে, কোথায় থেকে অ্যাক্সেস করতে পারবে না, বা আমরা কোন অংশগুলোকে বন্ধ রাখবো, কোনগুলোকে অ্যাক্সেস করতে দিব না, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে ফায়ারওয়ালটা যদি আমরা যথাযথভাবে দিতে পারি তাহলে আমরা অনেকটা সুরক্ষিত থাকব। টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন হলো যে আমি যদি আমার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখি তাহলে সুবিধা হবে যে আমি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব, আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দুইটা কেউ হয়তো জেনে গেল, পাসওয়ার্ড দিয়ে সে ঢুকে যেতে পারবে। কিন্তু আমি যদি টু স্টেপ ভেরিফিকেশন দিই, সে পাসওয়ার্ড দেওয়ার পরও একটা কোড চাইবে, অথবা সে আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ পাঠায়, এটা ইয়েস বা নো, আমি কি প্রবেশ করতে চাচ্ছি নাকি করতে চাচ্ছি না। তাহলে যেহেতু মোবাইলটা আমার কাছে গেছে, সে আমার পাসওয়ার্ড গেস করেছে কিন্তু মোবাইল তো আমার কাছে, তাহলে আমার মোবাইলে আমি যদি ইয়েস না দিই তাহলে সে কখনই ঢুকতে পারবে না। শুধু এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা দিয়ে রাখা। তারপরে ক্যাপচার মাধ্যমে মানুষের রোবটকে, আমরা জানি রোবটের মাধ্যমে বারবার ট্রাই করা, সেকেন্ডে মিনিটে হাজার হাজার পাসওয়ার্ড দিয়ে তারা চেষ্টা করতে থাকে যে এটা না হলে এটা, এটা না হলে এটা, কোনটা মিলে যায়। তাহলে এবার দিতে দিতে পাসওয়ার্ড কোনটা কোনটা মিলে যায়, এইভাবে তারা পাসওয়ার্ড উদ্ধার করে ফেলে। তাহলে এখন এই পাসওয়ার্ডটা, এটা রোবট যেন আমার পাসওয়ার্ডটা উদ্ধার করতে না পারে, সেই জন্য আমরা যে কাজটি করে থাকি সেটা হলো যে ক্যাপচা দিয়ে থাকি। ওখানে ক্যাপচা তোমরা দেখো এই ধরনের কতগুলো তেরাবেকা, কতগুলো বাঁকা তারা কি থাকে, যে অক্ষর থাকে বা সংখ্যা থাকে, সেগুলা লিখে সাবমিট দিতে হয়। তখন বুঝে যে এটা রোবট না, এটা মানুষ বা যে ব্যক্তির সেই ব্যক্তি এটা ব্যবহার করছে, তখন তার এটা বুঝতে পেরে অন করে। তা নাহলে ক্যাপচাটা না মিললে সে অ্যাকাউন্টেতে প্রবেশ করতে দিব না। প্রতিষ্ঠানে কি ধরনের সিকিউরিটি মেজার নেওয়া হয়, যে প্রতিষ্ঠানের যে সিকিউরিটি মেজারের মধ্যে যে সিস্টেম, অপারেটিং সিস্টেম ফায়ারওয়াল অত্যন্ত শক্তিশালী রাখা হয়। যে সেখানে যে সিস্টেম বা কম্পিউটার বা সার্ভার কম্পিউটার, সেখানের যে সিকিউরিটি মেজারটা, সিকিউরিটি যে ফায়ারওয়ালের বিভিন্ন অংশে কোন কোন জায়গা আমি ব্লক রাখতে চাচ্ছি, কোনটা অ্যাক্সেস করতে পারবে, কোনটা অ্যাক্সেস করতে পারবে না, কোন আইপি থেকে এখানে প্রবেশ করতে পারবে, কোন আইপি অ্যাড্রেস থেকে প্রবেশ করতে পারবে না, কোন ইউজার এটা অ্যাক্সেস করতে পারবে, কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে না, সেভাবে যদি আমরা উল্লেখ করে দিই তাহলে যে নেটওয়ার্কটা শক্তিশালী হবে। নেটওয়ার্কের প্রতিটি স্তরের সিকিউরিটি, শুধু যে আমরা ফায়ারওয়ালটা আমরা খুব বেশি স্ট্রং করি, সাথে সাথে আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে, যেমন সুইচ আছে, রাউটার আছে, সেখানে আমরা তার বিভিন্ন অংশে আমরা সিকিউরিটি দিয়ে থাকি। এরপর ডাটাবেজেরও বিভিন্ন অংশে আমরা সিকিউরিটি দিয়ে থাকি। এইভাবে বিভিন্ন অংশে সিকিউরিটি দেওয়ার কারণেই সহজে হ্যাক করতে পারে না। এখন এই একটা প্রতিষ্ঠান তার নেটওয়ার্ক, তার ডাটাবেস বা তার পুরো সিস্টেমটাকে ঠিক রাখার জন্য যে কমপক্ষে 3টে অ্যাডমিন প্রয়োজন, একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন হবে, একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজন হবে, একটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন হবে। 3টা অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, 3টে অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন হবে। এই 3 ব্যক্তি অনেকগুলো কাজ করবে। তাদের প্রধান কাজ হবে তার নিজ নিজ অংশে নেটওয়ার্কটা খুব শক্তিশালী রাখা, যেন হ্যাক হতে না পারে। তাহলে তারা এই কাজগুলি করে থাকে। শিক্ষার্থীরা, যে আমরা এই 2টি পেজের যে অংশগুলো ছিল এগুলো আমরা পড়ে ফেললাম, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি।
হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং থেকে আমরা আমাদের নেটওয়ার্ক বা সিস্টেমকে মুক্ত রাখতে পারবো তা খাতায় লিখবে। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিকমতো পড়ালেখা করবে। সবাই ভালো থেকো এই কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি।